অতিবৃষ্টিতে বান্দরবান কক্সবাজার দক্ষিণ চট্টগ্রামে ভোগান্তি চরমে। পাহাড়ি ঢলে সিলেটে বন্যা পরিস্থিতির শঙ্কা। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 25 গ্রাম প্লাবিত। স্থানীয় নির্বাচন দিয়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ আওয়ামী লীগ সমর্থকদের। বিরোধিতা বিএনপির। বিচারিক প্রক্রিয়ায় আনার দাবি জামায়াত এনসিপির। الخامنئي إلى روحه الطاهرة أرواح مراجعنا العظام। জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। লাখো সমবেতের কণ্ঠে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের আগুন। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরা। মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বেড়েছে জলাবদ্ধতা ও পাহাড় ধস। নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। 6 দিনে জেলায় মোট 648 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাঙামাটিতেও থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জেলার 7 উপজেলার এরই মধ্যে ছোট বড় 104টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বৃষ্টি আর উজানের ঢলে কাপ্তাই হ্রদ তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোর্শেদ এবং রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। প্রথমেই যাচ্ছি মোর্শেদের কাছে। মোর্শেদ, যেহেতু পাহাড় ধসের ঘটনা ঘটেছে, সম্ভাব্য জায়গাগুলো থেকে মানুষদের সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা করা হয়েছে কি? রাত্রির কক্সবাজারের টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আমরা এই মুহূর্তে কক্সবাজার প্রেস ক্লাবে আছি এবং প্রেস ক্লাবের পিছনের অংশ আপনি নিশ্চয়ই খেয়াল করলে বুঝতে পারবেন সেখানে ভয়াবহ ভূমিধস হয়েছে এবং দেওয়ালের যে সীমানা প্রাচীর রয়েছে সেটি একেবারে ভেঙে পড়েছে এবং এর উপরে রয়েছে জেলা পরিষদ। এবং এই অবস্থা চলতে থাকলে জেলা পরিষদের যে সড়ক রয়েছে সেটিও কিন্তু তীব্র ভাঙন দেখা যাবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের পিছনের অংশ একেবারে ভেঙে পড়েছে, গাছপালা সহ একেবারে নিচে নেমে চলে এসেছে। সেক্ষেত্রে বোঝা যায় যে কক্সবাজারে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং কি পরিমাণ পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। এই ঘটনায় কোনো হতাহত না হলেও প্রেস ক্লাবে অন্যদিকে আমরা দেখতে পেয়েছি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, চকরিয়া এবং কক্সবাজার সদরে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত প্রায় 22 জনের মতো প্রাণহানির ঘটনা ঘটেছে এবং কক্সবাজারে টানা 6 দিনে 648 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেক্ষেত্রে কক্সবাজারের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। বিশেষ করে কক্সবাজারের 10টি উপজেলার অন্তত 35টি ইউনিয়ন প্লাবিত হচ্ছে। সেখানকার যে পরিস্থিতি আমরা খবর নিয়েছি এবং গতকালকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেখানকার পরিস্থিতি যদি বলতে হয়, সেখানে পানি প্লাবিত হচ্ছে, মানুষের ঘরে খাবার নাই, রান্নাঘরে চুলা জ্বলছে না, এমন একটি পরিস্থিতি সেখানে দেখা দিচ্ছে এবং অনেক এলাকায় খাবার পৌঁছে যায়নি। সেটিও কিন্তু নানাভাবে অভিযোগ করেছিলেন। গতকাল আমরা যে খবর পেয়েছি কক্সবাজারের বিশেষ করে পেকুয়ার মেহেরনামা একটি এলাকায় নদী ভাঙনে সেখানকার পুরো এলাকা প্লাবিত হচ্ছে। সেক্ষেত্রে পেকুয়ার মানুষ খুবই দুর্ভোগের মধ্যে রয়েছেন। অন্যদিকে চকরিয়াতেও যে পাহাড়ি এলাকা রয়েছে সেখানেও পাহাড় ধস হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে যেহেতু পাহাড় ধসের ঝুঁকি এতটাই বেশি যে প্রশাসনের পক্ষ থেকে নানাভাবে মাইকিং করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে, সচেতন করা হচ্ছে এবং তারা নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা দেখেছি তারা নানাভাবে সচেতন করার চেষ্টা করছেন যারা পাহাড়ি এলাকার ঝুঁকিপূর্ণ বসবাসরত যে মানুষগুলো আছেন তাদেরকে। এবং একটু আবারও দেখা যাচ্ছে কক্সবাজার প্রেস ক্লাবের যে পিছনের অংশে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, একেবারে বিধ্বস্ত একটি অবস্থা। ভয়াবহ ভূমিধস হয়েছে, সীমানা প্রাচীর একেবারে ভেঙে গেছে, গাছপালা একেবারে উপড়ে গিয়েছে। সেক্ষেত্রে এখানকার একেবারে বিধ্বস্ত বলা চলে এবং যে উপরে রয়েছে জেলা পরিষদ, সেখানে একটি সড়ক রয়েছে। এইরকম পরিস্থিতি চলতে থাকলে জেলা পরিষদের যে সড়ক সেটিও কিন্তু ভাঙন দেখা দিতে পারে। সেক্ষেত্রে আমরা বলতে পারি কক্সবাজারের টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন এবং এই টানা 6 দিনে কক্সবাজারে 648 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাত্রি ছিল সর্বশেষ। কক্সবাজারের খবর শুনছিলাম, এবার একটু রাঙামাটিতে যেতে চাই জুয়েলের কাছে। জুয়েল, সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং একই সাথে দেখতে পেয়েছি যে পাহাড় ধসের মতো ঘটনা ঘটেছে। তাছাড়াও যে নিম্নাঞ্চল রয়েছে সেটিও কিন্তু বন্যায় কবলিত হয়ে গেছে এবং আশ্রয় কেন্দ্রগুলোর এই মুহূর্তে কি অবস্থা, কতজন মানুষ আছেন সেখানে?
দেখুন, গত শনিবার থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে রাঙামাটিতে। এরই মধ্যে এক সপ্তাহ ধরে যে বৃষ্টি হচ্ছে, থেমে থেমে কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই অবস্থায় আসলে রাঙামাটিতে পুরো জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে রাঙামাটির যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে শহরের এবং অন্যান্য যে ৯টি উপজেলা রয়েছে, সবকটি উপজেলাতেই অন্তত বা জেলা প্রশাসনের হিসাব মতে ১০৪টি ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এরই মধ্যে রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম যে সড়ক রয়েছে সেখানে ২ দফায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আর সড়কে মাটি চলে আসায় যোগাযোগ বিঘ্নিত হয়েছিল। পরে সেগুলো সরিয়ে সড়ক পথ স্বাভাবিক করা হয়েছে। এর মধ্যে রাঙ্গামাটিতে খাগড়াছড়ির যে যোগাযোগ ব্যবস্থা সেখানে মহাছড়ির মাছছড়ি এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় সেখানেও যোগাযোগ বিঘ্নিত হয়েছে। পানি সরে গেলে সেটি হয়তো স্বাভাবিক হবে। বলে রাখি যে খাগড়াছড়ি থেকে সাজেকের যে পথ সেই পথের মাচালং এবং বাগাইহাট এবং যে দিঘিনালা উপজেলা রয়েছে সেখানকার কবাখালী এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় সেখানে বাঘাছড়ির সঙ্গে সাজেকের সঙ্গে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। সেটি পানি সরে গেলে হয়তো যোগাযোগ স্বাভাবিক হয়ে এরই মধ্যে সেখানে আর ৬ শতাধিক পর্যটক আটকা পড়েছিলেন। গতকাল সেখানে বিকালে সেনাবাহিনীর সহায়তায় ১৫০ পর্যটককে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। বাকিদের হয়তো আজকে বিভিন্ন সময়ে সরিয়ে নেওয়া হতে পারে। বলে রাখি এই যে পানির স্রোত সেখানে জেলার যে বিলাইছড়ি উপজেলার যে ফারুয়ায় একজন ব্যবসায়ী স্রোতে ভেসে গিয়ে মারা গিয়েছেন। গতকাল তার লাশ উদ্ধার হয়েছে। একই সঙ্গে সদর উপজেলা মগবানও একজন নদী পার হতে গিয়ে স্রোতে ভেসে গিয়ে দয়াল চাকমা নামে একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে, তারও মরদেহ উদ্ধার করেছে। এই বর্ষায় দুজনের মৃত্যুর ঘটনার বাইরেও রাঙ্গামাটির যে হ্রদ তীরবর্তী নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে আসলে বন্যা পরিস্থিতি রয়েছে। বিশেষ করে বাঘাছড়ি উপজেলায় সেখানে বেশ কিছু অঞ্চল ঘর বাড়ি চলে গেছে। অন্তত ৭,০০০ পরিবারের ২০,০০০ মানুষ এখনো পানিবন্দী বলে সেখানকার মানুষরা জানিয়েছেন। তবে ১৬টি আশ্রয় কেন্দ্রে সেখানকার ৩,২৪৮ জন মানুষ সেখানে আশ্রয় কেন্দ্রে উঠেছেন। বলে রাখি জেলার যে ৯টি উপজেলা লংগদু ব্যতীত বাকি ৯টি উপজেলা পৌর এলাকা ২টি পৌর এলাকা সহ ৩৭টি আশ্রয় কেন্দ্রে এরই মধ্যে ৪,২48 জন মানুষ সেখানে আশ্রয় কেন্দ্রে উঠেছেন। সব মিলিয়ে বলা চলে বৃষ্টি না কমা পর্যন্ত আসলে এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে, পরিস্থিতি আরো খারাপ হতে পারে টানা বৃষ্টিতে। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার এবং রাঙামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাছিলেন বিস্তারিত। এদিকে সকালে চট্টগ্রামে বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বন্যার্ত ও পাহাড় ধসে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত আমির। তাছাড়াও আমাদের পক্ষ থেকে আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা এই বিপন্ন মানুষের পাশে দাঁড়াবো। বিশেষ করে নিহত পরিবারগুলোর পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি সেটা আমরা চিন্তা করছি এবং বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায়ও যতটুকু পারি আমাদের পক্ষ থেকে দলীয় অবস্থান থেকে আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আমাদের সংশ্লিষ্ট সকল সংগঠনকে আমরা নির্দেশ দিয়েছি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আমরা এখন সেই অঙ্গীকার বাস্তবায়নের অপেক্ষায় আছি। চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বাঁশখালী থেকে যুক্ত হচ্ছেন হোসেন জিয়াদ। জিয়াদ, এই মুহূর্তে আসলে পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? গতকাল আমরা দেখতে পেয়েছি যে ২-৩ দিন পর্যন্ত জানাচ্ছিলেন এবং অন্যান্য সহকর্মী যারা রয়েছেন তারা জানাচ্ছিলেন যে ২-৩ দিন পর্যন্ত টানা বৃষ্টি অব্যাহত থাকবে। এখন আসলে পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে? আসলে খুব একটা উন্নতি হয়নি, অর্থাৎ বন্যার পানি যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। বিশেষ করে উপজেলাগুলোতে, নিম্নাঞ্চলগুলোতে, বিশেষ করে বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, রাউজান এবং সীতাকুণ্ড, হাটহাজারী এইসব উপজেলায় পানির পরিমাণ সবচেয়ে বেশি। আমরা আজকে সকাল থেকে এসেছি বাঁশখালী উপজেলা। আমি এখন আছি গুণগড়ি এলাকায় বাঁশখালীর। এটি বঙ্গোপসাগর তীরবর্তী একটি এলাকা যেখানে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। এই পুরো বাঁশখালী উপকূলে প্রায় কোমর সমান পানি আমি দেখছি, কোথাও কোথাও একেবারে ঘাড়ের উপর দিয়ে পানি বইছে। পুরো এলাকা, এই পুরো নিম্নাঞ্চল আসলে প্লাবিত। এবং গতকাল আমি সাতকানিয়া গিয়েছিলাম, সাতকানিয়ার পরিস্থিতিও দেখেছি একেবারে একই রকম। এখানকার একেবারে যত সড়ক আছে সবগুলোই আসলে পানিতে ডুবে গিয়েছে। বসতঘর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে মাটির ঘর যাদের, আমি দেখেছি যে মাটির ঘরের বিভিন্ন জায়গায় সে দেয়াল কিন্তু ধসে পড়েছে এবং
এখানে যারা মানুষ আছেন তারা মূলত উঁচু যে জায়গা ঘরগুলো আছেন এই উঁচু ঘরগুলোতে অবস্থান নিয়েছেন। অনেকে ঘরবাড়ি ছেড়ে বন্ধ করে আসলে আত্মীয় স্বজনের বাড়ি এবং পাশাপাশি যদি কোনো আশ্রয় কেন্দ্র থাকে সেখানে গিয়ে অবস্থান নিয়েছেন। গবাদি পশুর অবস্থাও বেহাল, যার যার সম্বল সহায় সম্বল যতটুকু আছে সবগুলো নিয়েই আসলে তারা আশ্রয় কেন্দ্র বা আত্মীয় স্বজনের বাড়ি যে যেখানে পাচ্ছেন দুর্বিষহ আসলে জীবন কাটছে। গত 4 দিন ধরে সবাই পানিবন্দী এবং এখানকার মানুষ যেটি অভিযোগ করছিলেন যে তাদের আসলে এই মুহূর্তে শুকনো খাবার, ত্রাণ সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন এবং কোনো স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা কেউ এই পর্যন্ত এদিকে আসলে ত্রাণ দিতে আসেনি, সেই অভিযোগ তারা বারবার আমাদের কাছে করছিলেন। এবং এখানে যে পরিস্থিতি, বঙ্গোপসাগরের আরও কাছাকাছি গেলে পরিস্থিতি আরও বেশি অবনতি হয়েছে আসলে সেখানে। এবং এখানকার যে নদীগুলো রয়েছে, বিশেষ করে সাঙ্গু নদী, মাতামুহুরী নদী, এই দুটি নদীর পানি বেড়ে গিয়ে আশেপাশে পার উপচে পানি আসলে আশেপাশের যত অঞ্চল আছে সব অঞ্চলেই মূলত ঢুকে পড়েছে। জেলা প্রশাসন বলছে চট্টগ্রামের এই অঞ্চলটিতে প্রায় 4 লাখ মানুষ আসলে পানিবন্দী হয়ে পড়েছে এই মুহূর্তে এবং এই 4 লাখ মানুষের জন্য প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 20 লাখ টাকা দেওয়া হয়েছে। এর আগে তিনি 10 লক্ষ টাকা পেয়েছেন। তবে তিনি নৌযান চেয়েছেন, বিশেষ করে স্পিড বোট, যাতে এই অঞ্চলে ত্রাণ সহায়তা দেওয়া যায়। আর আজকের এই জায়গাটিতে জামায়াত আমির বিরোধী দলীয় নেতা তিনি আসলে পরিদর্শন করেছেন এবং এখানে ত্রাণ সরবরাহ যতটুকু সম্ভব তিনি ত্রাণ সহায়তা দিয়েছেন এবং সরকারের কাছে তিনি দাবি জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব সরকার যাতে এই অঞ্চলগুলোর দিকে নজর দেয়, বন্যা কবলিত অঞ্চলগুলোর দিকে, এবং যত দ্রুত সম্ভব ত্রাণ সহায়তা যাতে প্রশাসনের মাধ্যমে, সরকারের মাধ্যমে দেয়া হয়। চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হোসেন সিয়াদ। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত বান্দরবানের জনজীবন, সেই সাথে স্থবির হয়ে পড়েছে পর্যটন শিল্প। দুর্গম এলাকায় নৌ চলাচল বিপজ্জনক হয় পর্যটকদের জানমাল রক্ষায় আগামী 12 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র। বান্দরবান ছাড়তে শুরু করেছে পর্যটকরা এবং অনেকে বাতিল করেছে আগাম বুকিং। রিজভী রাহাতের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। প্রতিবছর বর্ষা মৌসুমে পর্যটকের ভিড়ে মুখর থাকে পর্যটন নগরী বান্দরবান। বর্ষায় প্রচুর পর্যটকের আগমন ঘটে এ জেলায়, কিন্তু গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধস ও বন্যার আশঙ্কা দেখা দেয় পর্যটক ও জানমালের নিরাপত্তার স্বার্থে 12 জুলাই পর্যন্ত জেলার সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পর থেকে একদিকে যেমন পর্যটকের সমাগম বন্ধ হয়েছে, অন্যদিকে একের পর এক বুকিং বাতিল করছেন পর্যটকরা। এছাড়াও সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ায় থানচি উপজেলার রেমাক্রি, নাফাখুম সহ আশেপাশের পর্যটন কেন্দ্রে আটকা পড়েছে শতাধিক পর্যটক। তাদের উদ্ধারে কাজ করছে থানচি উপজেলা প্রশাসন। এদিকে বর্ষার মৌসুমে পর্যটক না থাকায় শুধু হোটেল মোটেল নয়, ক্ষতির মুখে পড়েছেন পরিবহন, রেস্টুরেন্ট, গাইড ও ক্ষুদ্র ব্যবসায়ী সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে আবহাওয়ার উন্নতি হলে পরিস্থিতি স্বাভাবিক হবে এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। হঠাৎ করে 3 দিন নিষেধাজ্ঞা দেওয়াতে আমাদের হোটেল রিসোর্টগুলোতে অনেক বুকিং ক্যান্সেল হয়েছে। এর মধ্যে কোনো গেস্ট আপনার রিশিডিউল করে নাই, ওনারা সরাসরি আমাদের অগ্রিম টাকা ফেরত নেওয়া শুরু করেছেন, যার কারণে আমরা এখন বেকার সময় পার করছি, আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। নাফাকুমে আসে হচ্ছে আপনার ওই 10 জন আমাদের গাইড, নিবন্ধিত গাইড, আর হচ্ছে আপনার ওই 69 জন হচ্ছে আমাদের নিবন্ধিত গাইডের আন্ডারেই পর্যটক আটকে আছে যারা। আর জিন্নাপাড়ার ওই সাইডে আসে হচ্ছে আপনার 3 জন গাইড আর হচ্ছে 18 জন পর্যটক। এদিকে দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। 7 উপজেলায় 220টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে এবং সেখানে সার্বিক সহযোগিতার ব্যবস্থাও আছে। এখন পর্যন্ত কোথাও দুর্ঘটনা এরকম কিছু হয়নি। 2-1টা জায়গায় পাহাড় ধসের রাস্তা বন্ধ হয়েছে এবং সারা রাত কাজ করে সেটা আমরা ঠিক করে দিয়েছি। সেনাবাহিনী আমাদের সাথে কাজ করছে, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টও কাজ করছে। প্রকৃতির বৈরী রূপে আপাতত থমকে গেছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন জেলা বান্দরবান। এখন ব্যবসায়ীদের একমাত্র প্রত্যাশা আবহাওয়া দ্রুত স্বাভাবিক হলে আবারও প্রাণ ফিরে পাবে পাহাড়ের পর্যটন শিল্প। এখন বান্দরবান। হবিগঞ্জ সদরের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 25টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 30,000-এর বেশি মানুষ। এ নিয়ে আরও জানাতে হবিগঞ্জের লস্করপুর থেকে যুক্ত হচ্ছেন কাজল সরকার। কাজল, ভেঙে যাওয়া বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে কিনা আর ক্ষয়ক্ষতি সম্পর্কে একটু জানাবেন।
রাত্রি গতকাল মূলত রাত ৮টার দিকে হঠাৎ করেই সদর উপজেলার যে লস্করপুর এলাকা রয়েছে সেখানকার খোয়াই নদীর কালীগঞ্জ এলাকাতে সেই বাঁধটি ভেঙে যায়। ফলে পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে অন্তত 25টির মতো গ্রাম এখন পর্যন্ত প্লাবিত হয়েছে। তবে আপনি যেটি বলছিলেন যে খোয়াই নদীর বাঁধের যে বিষয়টি, আমরা এখন সেই বাঁধের পাশেই আছি, বাঁধ এলাকাতেই রয়েছি। মূলত এখন নদীর যে পানি সেটি অনেকটাই কমে এসেছে, অনেকটাই বলতে একেবারে নিচে নেমে গিয়েছে পানি। তবে এখন পর্যন্ত আসলে বাঁধ সংস্কার বা মেরামতের যে কাজ, আমরা আসলে সেই তৎপরতা এখন পর্যন্ত দেখছি না। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে তারা খুব দ্রুতই সেই বাঁধটি মেরামত কাজ শুরু করবে। একটি বিষয় বলতে হয় যে যেহেতু এখন পর্যন্ত আসলে আবহাওয়ার পূর্বাভাসে একটি বলা হয়েছে যে আগামী কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে, সেই ক্ষেত্রে যদি বৃষ্টিপাত আরও হয় তখন আসলে এই খোয়াই নদীর পানি আবারও বৃদ্ধি পেতে পারে এবং খোয়াই নদীর পানি যদি বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে এই অংশটি দিয়ে আসলে আবারও পানি প্রবেশ করবে। সেই ক্ষেত্রে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকিও কিন্তু থেকে যাচ্ছে। তবে এখন পর্যন্ত আসলে স্থানীয়রা যেটি বলছেন যে মূলত এই খোয়াই নদীর যে অংশে আসলে বাঁধটি ভেঙেছে সেই অংশে আসলে সারা বছরব্যাপী বালু উত্তোলন করা হয়, ফলে আসলে এই ধরনের একটি বিপর্যয় আসলে স্থানীয়দের মধ্যে নেমে এসেছে। এই ক্ষেত্রে তারা আসলে প্রশাসনের প্রতি যে আহ্বান জানিয়েছেন বা অনুরোধ জানিয়েছেন দ্রুত যেন তাদের যে বাঁধ সেই বাঁধটি সংস্কার করা হয়, একই সাথে বালু উত্তোলন বন্ধের ব্যাপারে যেন কঠোর ব্যবস্থা নেয় প্রশাসন, সেই বিষয়টি আসলে তারা আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আসলে যেটি বলছিলাম যে অন্তত 25টির মতো গ্রাম প্লাবিত হয়েছে। তবে সুখবর বলতে সেটি হচ্ছে যেহেতু পানি কমে এসেছে সেই ক্ষেত্রে যে ঘরবাড়ি যেগুলোতে আসলে পানি উঠেছে সেগুলো তো আসলে দ্রুত নেমে যাবে, সেই ধারণায় আসলে করা যাচ্ছে। এরপরও মানুষের যে দুর্ভোগ সেটি আসলে একেবারে অবর্ণনীয় বলা যায়। যারা আসলে পানিবন্দী ছিলেন তারা অনেকে যে ভাঙ্গনকৃত যে বাঁধ রয়েছে সেই বাঁধের যে উচ্চ অংশ রয়েছে সেখানে অবস্থান করছেন। একই সাথে স্থানীয় যে ইউনিয়ন পরিষদ রয়েছে, একই সাথে যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে অনেকে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে প্রশাসন থেকে যেটি বলা হয়েছে যে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী সহ যাবতীয় যে ব্যবস্থা সেটিও নিশ্চিত করা হয়েছে। তো রাত্রি এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। হয়তো পরবর্তী বুলেটিনে মানুষের যে দুর্ভোগ সেই চিত্র আমরা আপনাদেরকে দেখাতে পারবো। হবিগঞ্জে ভেঙেছে খোয়াই নদীর বাঁধ, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন কাজল সরকার। এদিকে বরগুনায় থেমে থেমে হচ্ছে বৃষ্টিপাত। পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানি বৃদ্ধি পেলে বেড়িবাঁধ ভাঙার আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের। বৈরী আবহাওয়ায় ইলিশের ভরা মৌসুমে মাছ ধরা বন্ধ রেখে উপকূলে ফিরে আসায় চরম লোকসানের মুখে পড়েছেন হাজারো জেলে। এদিকে গতকাল হওয়া ট্রলার ডুবিতে নিখোঁজ 2 জেলেকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এ নিয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন। সুজন, থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং টানা বৃষ্টিতে নদীর পানি আসলে কতটুকু বেড়েছে? একই সাথে জানতে চাই, গতকাল ট্রলার ডুবিতে 2 জন নিখোঁজ রয়েছেন, 2 জন জেলে নিখোঁজ হয়েছেন, তাদের এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা? রাত্রি আসলে বরগুনার আবহাওয়া পরিস্থিতি এখন অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে এবং গতকাল রাত থেকেই কিন্তু একটানা মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং আমরা সকালেও কিন্তু দেখতে পেয়েছি বেশ বাতাসের বেগও কিন্তু অনেকটাই বেশি এবং তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই বাতাসের চাপ এবং বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। এরপরে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মূলত গত 3 দিন আগে যে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে বরগুনার তালতলির, সেই ট্রলার ডুবির কিন্তু সেই ট্রলারটিতে মূলত 18 জন জেলে নিয়ে এই ট্রলারটি ডুবে যায় এবং পরবর্তীতে 16 জনকে 2টি স্থান থেকে কিন্তু তাদের উদ্ধার করে পটুয়াখালীর মহিপুর বন্দরে তাদের উদ্ধার করা হয় এবং তারা এখন অনেকটাই সুস্থ রয়েছে। তবে এখন পর্যন্ত 2 জন যে জেলেকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এবং জেলা ট্রলার মালিক সমিতির সভাপতির সঙ্গে আমি কথা বলেছি এবং ট্রলার মালিকের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছে যে জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে কিন্তু 4টি ট্রলার এখন পর্যন্ত তাদের উদ্ধারের জন্য তারা অভিযান অব্যাহত রেখেছে এবং কোস্টগার্ডের পক্ষ থেকেও কিন্তু তাদের অভিযান কিন্তু এখনো অব্যাহত রয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মূলত 3 দিন আগে কিন্তু বরগুনার যে তালতলির শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত সেখানেও কিন্তু এই উত্তাল নদী কিংবা সমুদ্র এই অবস্থায় কিন্তু 5 জন যে পর্যটক তারা গোসল করতে নেমেছিলেন সেখানে কিন্তু একজন পর্যটক নিখোঁজ ছিল, তারও কিন্তু এই 3 দিন পরে তার মৃতদেহ
আজকে সকালে কিন্তু সেই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত থেকেই তার মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। অন্য আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বরগুনা মূলত যে কোনো বৈরী আবহাওয়া কিংবা জলোচ্ছ্বাস বন্যার কারণে কিন্তু তারা কিন্তু বেশ আতঙ্কিত থাকে, অর্থাৎ পায়রা, বিষখালী এবং বলেশ্বর এই তিন নদীর যেসব বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধের পাশাপাশি যেসব মানুষগুলো বসবাস করে, অর্থাৎ এই বেড়িবাঁধের বাইরেও কিন্তু অনেক মানুষ বসবাস করে, তারা কিন্তু বেশ চিন্তিত থাকে এই বন্যার কারণে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে বরগুনা জেলায় কিন্তু 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এর মধ্যে কিন্তু 44 কিলোমিটার ভাঙন প্রবণ এবং অতি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে 14 কিলোমিটার। এসব বেড়িবাঁধ কিন্তু যে কোনো বন্যা কিংবা স্বাভাবিক জোয়ারের থেকে 4 থেকে 5 কিলোমিটার ফুট পানি বৃদ্ধি পেলেই কিন্তু এসব বেড়িবাঁধ ভেঙে কিন্তু লোকালয়ে পানি ঢুকে জানমালের ব্যাপক ক্ষতি হয়। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সব শেষ। বরগুনায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সুজন আকন। এদিকে রাজধানীর আবহাওয়া পরিস্থিতির খোঁজ রাখছেন জাবেদ আব্দুল্লাহ। চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, এতক্ষণ আমরা ঢাকার বাইরের সহকর্মীদের কাছ থেকে শুনছিলাম দুর্ভোগ ও সংকটময় পরিস্থিতির কথা। অতি বৃষ্টি নিয়ে আসলে আবহাওয়া অফিস কি বার্তা দিল? কোনো সুখবর রয়েছে কি? রাত্রিয়া, আজ আষাঢ়ের 26 তারিখ, একেবারেই শেষ লগ্ন। এটি বর্ষাকাল, সাধারণত এই বর্ষাকালে বৃষ্টিপাত হয়ে থাকে। গত 24 ঘন্টায় রাজশাহী বিভাগের বদলগাছি জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 234 মিলিমিটার। আর ঢাকায় এখন পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 26 মিলিমিটার। এরই মধ্যে থেমে থেমে ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আমরা মূলত সকাল থেকেই দেখেছি যে বৃষ্টিপাতের ফলে রাজধানীর সড়কে কিছুটা যানবাহনের সংখ্যা কমেছে। মূলত মৌসুমি যে বায়ু, সেই বায়ু প্রভাবে বঙ্গোপসাগরে যে লঘুচাপ, সেই লঘুচাপের বর্ধিত অংশ বিরাজমান। সেই কারণে মূলত 4টি সমুদ্র বন্দরকে, অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা, এই 4টি সমুদ্র বন্দরকে আবহাওয়া অফিস স্থানীয় যে সতর্ক সংকেত, 3 নং সতর্ক সংকেত এরই মধ্যে দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস সঙ্গে আমরা কথা বলেছি। আবহাওয়া অফিস আমাদেরকে, গণমাধ্যমকে নচিকাতার গানের সুরে জানিয়েছে যে এই বৃষ্টিপাত অচিরেই থেমে যাবে এবং আকাশ এবং উপকূলীয় এলাকা আবারও শান্ত হবে। যেহেতু এটি বর্ষাকাল, এই বর্ষাকালে সাধারণত বৃষ্টিপাত হয়েই থাকে। তবে আমরা আবহাওয়া অফিস যে বিষয়টা বলছি যে মোটা দাগে গত 3 দিন ধরে কিন্তু এই বৃষ্টিপাত বিরামহীনভাবে ঝরে পড়ছে। তো এর পাশাপাশি উল্লেখযোগ্য তথ্য এভাবে দেওয়া যায় যে এই বৃষ্টিপাত মূলত আগামীকালও থাকতে পারে বলে কিন্তু আবহাওয়া অফিস ধারণা করছে। তারা জানিয়েছে, তারা মূলত রাডার এবং স্যাটেলাইট যে ইমেজ, সেই ইমেজ দেখে গণমাধ্যমকে জানিয়েছে যে আকাশে মূলত সঞ্চালনশীল মেঘমালা রয়েছে। এই সঞ্চালনশীল মেঘমালা থাকার কারণেই মূলত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং আগামীকাল নাগাদ এই বৃষ্টিপাতের যে মাত্রা বা তীব্রতা সেটি বাড়তে পারে বলে কিন্তু তারা গণমাধ্যমকে জানিয়েছে। এই যে বৃষ্টিপাতের ফলে রাতে এবং দিনের তাপমাত্রা হ্রাস পাবে বলে কিন্তু তারা তাদের যে বুলেটিন রয়েছে, অর্থাৎ 24 ঘন্টার তারা বুলেটিন প্রকাশ করে, সেই বুলেটিনে মূলত তারা জানিয়েছে যে রাত এবং দিনের তাপমাত্রায় বৃষ্টিপাতের ফলে কমে আসতে পারে। আমরা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছি, এখন পর্যন্ত কোথাও আমরা জলাবদ্ধতা ওইভাবে দেখতে পাইনি। যেহেতু মাত্র 26 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, ধারণা করা হচ্ছে যে এই বৃষ্টিপাত যদি আরও 2-1 ঘন্টা অব্যাহত থাকে তাহলে হয়তো নগরী কোনো সড়কে জলাবদ্ধতা বা জলজট সৃষ্টি হতে পারে। এর মধ্যে আমরা নগরবাসীর সঙ্গে কথা বলেছি। নগরবাসীরা এর মধ্যে বলছে যে তাদের গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে কোথাও রিক্সা ভাড়া বেশি চাওয়া হচ্ছে। যেহেতু আজ সাপ্তাহিক ছুটির দিন, এই ছুটির দিন এরই মধ্যে কিন্তু সড়কে যানবাহনের সংখ্যা যেমন কম, নাগরিকের উপস্থিতি তেমন কম। তারা পেয়েছিল আমার কাছে বৃষ্টির সবশেষ তথ্য। আবহাওয়া পরিস্থিতির খবর রাখছিলেন জাবেদ আব্দুল্লাহ, জানাচ্ছিলেন বিস্তারিত। যমুনার ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে পাবনার বেড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম। বিলীন হয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি, ফসলি জমি। হুমকির মুখে বিদ্যুতের সাবস্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান ও মসজিদ। স্থায়ীভাবে নদীদের শাসন করা না গেলে জনদুর্ভোগ বাড়ার শঙ্কা স্থানীয়দের। পাবনা থেকে মাসুদ রানার পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় পাবনার বেড়া উপজেলার লেউলাই পাড়া, কল্যাণপুর সহ নদী তীরবর্তী বেশ কয়েকটি গ্রামে হঠাৎ করে দেখা দিয়েছে ভাঙন। কল্যাণপুর গ্রামের বাসিন্দা ষাটোর্ধ্ব আব্দুল বাতেন এ পর্যন্ত 6 থেকে 7 বার সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে প্রায় নিঃস্ব তিনি। নদীর ভাঙন রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি তার। জন্মস্থান তো এই চরে,
কিন্তু এখন এই বস্তা ফালায় লেবেলিং করে একটু পাকা ফুকে করে দিলে পারে, তা নাহলে দীর্ঘস্থায়ী হয়। যেগুলা ফালায় আবার 1 বছরের মধ্যে বাইশে জায়গাটা জায়গায় চলে যায় নদীর গর্ভে। তার মতো ওই গ্রামের অর্ধশত বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন। ভাঙনের হুমকিতে রয়েছে বিদ্যুতের সাবস্টেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান ও মসজিদ। অনেকে দিন কাটছে আতঙ্কে আর উৎকণ্ঠায়। বসতবাড়ি হারিয়ে গেলে খোলা আকাশের নিচে দিন কাটাতে হবে তাদের। দ্রুত স্থায়ীভাবে ভাঙন রক্ষার দাবি তাদের। যেভাবে নদী ভাঙতেছে, এই চরে 60-70 হাজার মানুষ বসবাস করতেছে, এরকম ভাঙলে বিদ্যুৎও থাকবে না, কোনো কিছুই থাকবে না, মানুষও অস্থায়ী হয়ে যাবে। পোলাপান নিয়ে আমরা নদী এলাকায় খুব ব্যস্ত আছি। পোলাপান থাকে এক জায়গায় জায়গায়, আমরা থাকি জায়গায় জায়গায়, ঘর দরজা তো নাই, সব গাঙে গেছে ভাঙিয়ে চুরে। নদীতে বস্তা ফালায়, নদীতেই নিয়ে যায়। কি ফালায় কি না ফালায় আল্লাহ জানে, আর যারা ফালায় তারাই জানে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন কবলিত এলাকায় অস্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ওই ভাঙন কবলিত এগুলি আবার নিজের সরেজীবনে আমরা পরিদর্শন করে সেসব জায়গাতেগুলো আমরা অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ ডিক্লারেশন করে, ইমার্জেন্সি ঘোষণা করে ওই সব জায়গাগুলোকে আমরা কাজ করে যাচ্ছি। কল্যাণপুরে 16,000 মানুষের বসবাস। এসব অঞ্চলে চাষাবাদ হয় বিভিন্ন অর্থকরী ফসল। দ্রুত ভাঙন রক্ষায় কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। এখন পাবনা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার সুযোগ দলটির সমর্থকদের। তবে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ এবং গণহত্যায় সম্পৃক্ত উল্লেখ করে বিরোধী দল বলছে, স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী সংশ্লিষ্টদের বিচারিক প্রক্রিয়ায় আনা জরুরি। আর বিএনপি বলছে, আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় কেউ স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি খতিয়ে দেখছে সরকার। মিয়া আমিরুলের প্রতিবেদন। ফ্যাসিবাদের তকমা মাথায় নিয়ে 2024-এর 5 আগস্ট পতন ঘটে তৎকালীন আওয়ামী সরকারের। এরই মধ্যে কেটেছে প্রায় 2 বছর। বাজেট 2025-এর 12ই মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হয়নি। দলীয় প্রধানসহ বেশিরভাগ নেতাকর্মী এখনও দেশের বাইরে। গুটি কয়েক দেশে থাকলেও তাদের একটা বড় অংশ কারাগারে, কেউ কেউ আবার এখনও পলাতক। দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় গত 2 বছর বিভিন্নভাবে ঝটিকা মিছিলের মাধ্যমে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও চলেছে ধরপাকড়। এরই মধ্যে 2026-এর 8 এপ্রিল সংসদে সন্ত্রাসবিরোধী আইনে দলটির রাজনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়। একই সাথে দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে আসার সুযোগ নেই বলে হুঁশিয়ারি করছে সরকারের বিভিন্ন মন্ত্রী। এমন অবস্থায় চলতি বছরের অক্টোবর নাগাদ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তোড়জোড় চলছে রাজনৈতিক মহলে। ভোটে দলীয় প্রতীক না থাকায় প্রার্থিতার শর্ত পূরণ করা যে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন। এতে দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলীয় পরিচয়ের বাইরে আওয়ামী সমর্থিত যে কেউ স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। আওয়ামী লীগকে ফ্যাসিবাদ এবং গণহত্যার সাথে সম্পৃক্ত উল্লেখ করে বিরোধী দলের নেতৃবৃন্দ বলছে, স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী সংশ্লিষ্টদের বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসা জরুরি। জাতীয় নির্বাচনে কিছু সমস্যা ত্রুটি বিচ্যুতি ছিল নির্বাচন কমিশনের, এগুলোর আলোকে নেক্সট স্থানীয় নির্বাচনেও রাজনৈতিক দলগুলোর সাথে অথবা এই ব্যাপারে যারা স্টেক হোল্ডার আছেন, চিন্তাশীল ব্যক্তি যারা আছেন, সবার সাথে একটু আলোচনা হওয়া উচিত। ফেসিবাদের সাথে সম্পৃক্ত কারো বাংলাদেশের এই ধরনের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। স্থানীয় নির্বাচনে তারা স্পেসটা করে দেয়, তাহলে কিন্তু এটার মধ্যে দিয়ে একটা স্থায়ী পুনর্বাসন হবে। সো এই জায়গায় আমরা চাই যে বিএনপি এতদিনের যে নিপীড়িত ছিল, নির্যাতিত ছিল, তাদের সেটা মাথায় থাকবে। অন্যদিকে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি বলছে, আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় কেউ স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি খতিয়ে দেখবে সরকার। তারা আওয়ামী আমলে এলাকায় নানা ধরনের যদি কুকীর্তির সাথে, অপকর্মের সাথে জড়িত থাকেন, তাহলে নিশ্চয়ই সেটি আইনের আওতায় আসতে হবে এবং তারা নিঃসন্দেহে একটা নির্বাচনের বৈধ পরিবেশের জন্য তারা যে প্রতিযোগিতা করবেন, এই প্রতিযোগিতা করা আইনত উচিত নয় বলে আমি মনে করি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় নির্বাচন কমিশনকে প্রার্থীর যোগ্যতা দেখতে হবে। এক্ষেত্রে আওয়ামী লীগের যে কেউ ভোটে অংশ নিতে পারবে। কমিশন দেবে তার যোগ্যতা আছে কিনা, কাজে এখানে তো এটা মুখ্য বিষয় আসতেই পারে না। এখন প্রশ্ন উঠতে পারে যে আওয়ামী লীগের একজন লোক ইলেকশন করতে পারবে কিনা। তার যদি যোগ্যতা থাকে তো ইলেকশন সে করবে, এটা আটকানোর কোনো সুযোগ এখন পর্যন্ত নাই। এই বিশ্লেষক মনে করেন, স্থানীয় পর্যায়ে দলীয় প্রতীক না থাকলেও ভোট দলীয় প্রভাবমুক্ত নয়। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে কঠিন পরীক্ষা দিতে হবে। দলীয়ভাবে না করা হলেও এটা দলীয়ভাবে হবে।
এইটা কেউ ঠেকাতে পারবে না। বাইরের থেকে লোক এসে তো দাঁড়াবে না, লোকাল লোকেরাই তো দাঁড়াবে। তারা এতদিন কোন রাজনীতির সঙ্গে ছিল, তারা রাজনীতি একদম, আমি কোনোদিন রাজনীতি করি না, আমি যে পট করে ইউনিয়ন পরিষদের দাঁড়িয়ে গেলাম তাই কি হয়? তা তো হবে না। স্থানীয় পর্যায়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের সদিচ্ছার পাশাপাশি ইসি যথাযথ পরিকল্পনা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এই বিশ্লেষক। ইলেকশন কমিশনের যে যাদের তত্ত্বাবধানে নির্বাচনটা হবে তারা কঠিনভাবে করতে হবে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। রাজধানীর রূপনগরের টিনশেড বস্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী খলিলুর রহমান বাবুকে গ্রেপ্তার করেছে রূপনগর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে রূপনগর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তার বিরুদ্ধে হত্যা, মাদক সহ মোট 5টি মামলা হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। রূপনগর থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন জানান, গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। একটু ওয়েট করেন আপনারা। এবার জানাবো সবজি বাজারের খবর। সবজি বাজারে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন রাব্বিয়াল রাহিদ। রাহিদ, সকালে নিউ মার্কেট কাঁচা বাজারে ছিলেন, এখন কারওয়ান বাজারে সবজির দামে তুলনামূলক কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কি? দেখছেন যে ঝুম বৃষ্টির মধ্যে এই মুহূর্তে কারওয়ান বাজারের যে পরিস্থিতি সেটি যদি বলি তাহলে এখন বর্তমানে ক্রেতার সংখ্যা অনেক কম। তবে বিক্রেতারা, ব্যবসায়ীরা তারা সকাল থেকেই দোকান নিয়ে এখানে বসেছিলেন এবং তারা সবজি সাজাতে শুরু করেছিলেন। কিন্তু এর মাঝেই যে ঝুম বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টিতে এখন বর্তমানে যে অস্থায়ী দোকানগুলো গড়ে উঠেছিল সেই অস্থায়ী দোকানগুলো এখন বর্তমানে পানিতে অনেকটা তলিয়ে যাওয়ার মতো অবস্থায়। আপনি সেটি আমার পরিস্থিতি দেখেই হয়তো বা সেটি লক্ষণীয়, সেটি বুঝতে পারছেন। এবং সবজির যে দামের কথা যদি বলি তাহলে সবজির দামের ক্ষেত্রে আসলে তেমন বড় কোনো তফাৎ বা তেমন পার্থক্য পরিলক্ষিত হয়নি। কারণ হলো এর আগে প্রায় গত 15 দিন আগে আসলে সবজির যে দাম বাড়ার কথা ছিল সেটি বাড়ছিল আসলে বৃষ্টির কারণে, এবং এর মাঝে এখন বর্তমানে সবজির দামটা আসলে উচ্চমূল্য স্থির। এবং আপনি যেটা বলছিলেন যে আসলে নিউ মার্কেটের সঙ্গে বর্তমান যে বাজারের সবজির তুলনা, সেটি যদি আমি আপনাকে বলি তাহলে নিউ মার্কেটে মোটামুটি খুচরো বাজার এবং এখানে বিশেষ করে কারওয়ান বাজার এটি পাইকারি বাজার হয়, এখানে সবজির দাম আসলে অনেকাংশে কম, ওখান থেকে অন্ততপক্ষে 10 থেকে 20 টাকা করে কম। এবং এখানে যে যদি দামের ক্ষেত্রে বলি তাহলে এখানে পটলের দাম এখন বর্তমানে 40 টাকা, গত সপ্তাহে ছিল 30 টাকা, এবং করলার দামটা কিছুটা কমেছে, যেটি 60 টাকা ছিল এখন বর্তমানে 50 টাকা, এবং পেঁপে 25 থেকে 40 টাকার মধ্যে আসলে প্রকারভেদে পাওয়া যাচ্ছে। এছাড়া ঢেঁড়স মোটামুটি 30 টাকা এবং মিষ্টি কুমড়া 40 টাকা এবং বেগুন 60 থেকে 80 টাকার মধ্যে রয়েছে। এবং এছাড়া যদি আমি অন্যান্য বাজারের কথা বলি তাহলে আপনাকে বলা যায় যে আসলে মাছের বাজারের ক্ষেত্রে সাধারণত চাষের যে কই রয়েছে এবং তেলাপিয়া রয়েছে এবং পাঙ্গাস রয়েছে সেটি আসলে যথাক্রমে বলা যায় যে এটি আসলে 220 থেকে 250 টাকার মধ্যে রয়েছে। এবং এছাড়া মাঝারি আকারের যে রুইটি রয়েছে সেটি মোটামুটি 300 থেকে 350 টাকার মধ্যে কিনে পাওয়া যাচ্ছে। এবং এছাড়া যদি মাছ বাদে যদি সাধারণ মানুষের, বিশেষ করে একেবারে তৃণমূল মানুষের যে খাবার ব্রয়লার মুরগি আসলে সেটির কথা যদি বলি তাহলে সেটি মোটামুটি বিক্রি হচ্ছে 170 থেকে 190 টাকা, আসলে যা প্রায় 10 থেকে 20 টাকার মতো বেড়েছে, যেটি গত সপ্তাহে ছিল 160 থেকে 170 টাকা। এছাড়া সোনালী মুরগির দামটা একটু বেশি চড়া দেখা যাচ্ছে। এবং এছাড়া যদি আমি আপনাকে ডিমের কথা বলি তাহলে আসলে ডিমের ক্ষেত্রে ডিমের দাম গত মাসে, বিশেষ করে মাস ভেদে যদি বলি, গত মাসে ডিমের দাম ছিল 140 থেকে 145 টাকা, এবং এই সপ্তাহে এই ডিমের দাম মোটামুটি কমেছে 115 থেকে 120 টাকা। এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ। সবজি বাজারের খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত ছিলেন রাব্বিয়াল রাহিদ। চাঁদপুরের বাজারে ইলিশের সরবরাহ কমলেও স্থিতিশীল রয়েছে মাছের বাজার। মাছের দাম, বাজারে ক্রেতার সংখ্যাও কম, এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবাইর। তালহা, ইলিশ কত দরে বিক্রি হচ্ছে জানাবেন, এবং মাছের দরদাম কেমন দেখতে পাচ্ছেন? সপ্তাহের ব্যবধানে ইলিশের সরবরাহ না বাড়লেও কিন্তু দাম আগের দামে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ গেল সপ্তাহে যেখানে 1 কেজি ওজনের ইলিশ 2600 থেকে 2650
650 টাকা দরে বিক্রি করা হচ্ছিল, তা কিন্তু আজকের বাজারে কিন্তু তাই দেখতে পাচ্ছি। তাছাড়া মাঝারি মানের ইলিশ, বিশেষ করে 600 থেকে 700 কিংবা 800 গ্রাম ওজনের ইলিশও কিন্তু 2300 থেকে 2400 টাকা দরে বিক্রি করা হচ্ছে। আসলে আমি কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছেন যে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কিন্তু এই বাজারে বিভিন্ন জায়গা থেকে ইলিশ কেনার জন্য আসছেন মানুষজন। তবে মাছের দাম বেশি থাকার কারণে কিন্তু প্রভাব পড়েছে, যার কারণে কিন্তু এখন ক্রেতাদের সংখ্যা কিছুটা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাছাড়া আমি কথা বলেছিলাম জেলেদের সাথে, তারা যেটা বলছেন যে আসলে নদীতে চলতি যে মৌসুম, সেখানে কিন্তু তারা স্থানীয় যে পদ্মা এবং মেঘনা নদী রয়েছে সেখানে তারা জাল ফেলছেন, তবে কাঙ্ক্ষিত ইলিশের দেখা কিন্তু তারা পাচ্ছেন না। আর যদিও টানা কয়েকদিনের বৃষ্টিপাতের পরেও কিন্তু সেই চিত্রটা কিন্তু একই রকম রয়েছে। তবে মৎস্য যারা কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু না বাড়ার ফলে ঠিক মতো কিন্তু মাছ আসলে নদীতে বিচরণ করছেন না, এবং যার কারণে কিন্তু কিছুটা মাছের সংকট রয়েছেন। তবে তারা আশাবাদী অচিরেই ভারী বর্ষণ এবং পরিবেশ স্বাভাবিক থাকলে, অনুকূলে থাকলে কিন্তু ইলিশ নদীতে উঠে আসবে, এবং তখন জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাবে বলে তারা বলছেন। তো আসলে তাছাড়া চাঁদপুরের যে বর্ডার স্টেশন মাছঘাট, সেখানে শুধু স্থানীয় পদ্মা মেঘনা নদী নয়, দেশের দক্ষিণাঞ্চলের বিশেষ করে বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু মাছ আসতো বিগত সময়গুলোতে, কিন্তু এখনো কিন্তু এই মৌসুমে এখনো সেই পরিমাণে মাছ কিন্তু দেখা যাচ্ছে না। মাছের সরবরাহ বাড়লে কিন্তু দাম কমবে বলে কিন্তু বলছেন যারা বিক্রেতা রয়েছেন। সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে ইলিশের বাজারের সবশেষ। 6 দিনের আনুষ্ঠানিকতা শেষে কোটি কোটি অনুসারীকে কাঁদিয়ে জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেখানে সবশেষ জানাজার পর শুধু পরিবারের সদস্যদের উপস্থিতিতে ইমাম রেজার মাজারে সমাহিত করা হয়েছে তাকে। এর আগে খামেনির শেষ শোকযাত্রায় ঢল নামে লাখ লাখ মানুষের। অশ্রু চোখে স্লোগানে স্লোগানে প্রজাতন্ত্রের অন্যতম কিংবদন্তিকে বিদায় জানিয়েছেন অনুসারীরা। বিস্তারিত প্রতিবেদনে। যুদ্ধ কবলিত দেশেও রচিত হলো ইতিহাস। 6 দিনের ঐতিহাসিক শেষ বিদায় অনুষ্ঠানের পর লাখ লাখ মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সর্বোচ্চ নেতাকে দাফনের আগে জনসমুদ্রে পরিণত হয় স্বর্ণ গম্বুজ বিশিষ্ট পবিত্র ইমাম রেজার মাজার প্রাঙ্গণ। অশ্রু সজল চোখে স্লোগানে স্লোগানে কিংবদন্তিকে শেষ বিদায় জানান অনুসারীরা। এদিন ইরাকের কারবালা শহর থেকে বিমানে করে ইরানে ফেরত আনা হয় খামেনির মরদেহ। এরপর দীর্ঘ বিলম্বের পর সবজানে করে জন্মস্থান মাশহাদ শহরে আনা হয় আয়াতুল্লাহ খামেনির কফিন। মাশহাদে ইমাম রেজার মাজার পর্যন্ত ঐতিহাসিক শোকযাত্রায় অংশ নেন অগণিত মানুষ। প্রিয় নেতার কফিন একবার ছুঁয়ে দেখার জন্য মরিয়া হয়ে ওঠেন অনুসারীরা। অভিযোগ করেন দাফন ব্যাহত করতে মাশহাদের রেল যোগাযোগ ব্যবস্থা গুড়িয়ে দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। খামেনির শেষ বিদায়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের হামলার কারণে পিছিয়ে দেয়া হয় এই শোকযাত্রার সময়। তবুও ঠেকানো যায়নি প্রজাতন্ত্রের অনুসারীদের। শোকযাত্রার মধ্যেই খামেনির জন্য জয়ধ্বনি আর যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী স্লোগানে কেঁপে ওঠে চারপাশ। লাল পতাকায় ছেয়ে যায় পুরো প্রাঙ্গণ। খামেনি হত্যার বদলা নেয়ার বার্তা ছিল পতাকায়। এরপর পবিত্র মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে এসে শেষ হয় শোকযাত্রা। মাজারের মধ্যে নেওয়া হয় সর্বোচ্চ নেতার কফিন। এ সময় অনুসারীদের অবস্থান নিতে হয়েছে মাজারের বাইরে। দাফনের সময় পরিবার আর শীর্ষ কয়েকজন নেতা ছাড়া কাউকেই প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। নিরাপত্তাজনিত কারণে উপস্থিত হতে পারেননি বর্তমান সর্বোচ্চ নেতা ও খামেনি পুত্র মোস্তফা খামেনি। জানিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে নানা মহলে। আর খামেনির শাসন ব্যবস্থায় ক্ষুব্ধ অনেক সংস্কারপন্থী এই আয়োজনে অংশ নেওয়া থেকে বিরত থেকেছেন। এরপর পবিত্র মাজারে অনুষ্ঠিত হয় সর্বোচ্চ নেতার সবশেষ জানাজা। দোয়া করতে গিয়েও কান্নায় ভেঙে পড়েন অনুসারীরা। জানাজার নেতৃত্ব দেন খামেনির বড় ছেলে মোস্তফা। জানাজার দোয়া পড়িয়েছেন 101 বছর বয়সী আয়াতুল্লাহ হোসেন নুরি হামেদানি। 1925 সালে জন্মগ্রহণকারী এই হামেদানি প্রজাতন্ত্রের অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা। শুধু ইরান ও ইরাক নয়, লেবাননেও হাজার হাজার মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনিকে। সশরীরে উপস্থিত হতে না পারলেও মুসলিম বিশ্বের কান্ডারির জন্য তাদের ভালোবাসার কোনো কমতি ছিল না। খামেনির বিদায় উপলক্ষে লেবাননের রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তব্য দিয়েছেন হিজবুল্লাহ প্রধান।
সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ইরানে দ্বিতীয় দিনের মতো চলছে যুক্তরাষ্ট্রের হামলা। 2 দিনে 90টির বেশি সামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণের দাবি মার্কিন বাহিনীর। এতে অন্তত 17 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ ইরানে বুশের পারমাণবিক কেন্দ্রের কাছে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। কোনারাক ও সিরিক সহ দক্ষিণের বিভিন্ন এলাকা লক্ষ্য করে চলে হামলা। জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। যুদ্ধরত দুই দেশের মধ্যে কৌশলগত আলোচনাও চলছে। উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল কমে এসেছে উল্লেখযোগ্য মাত্রায়। আর এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।